তো আমার থেকে রনি ভাই যত বড় বুদ্ধিজীবী, সম্ভবত রনি ভাই থেকে মানে ওই লোকগুলো আবার তত বড় সাইজের বুদ্ধিজীবী। আমার কাছে মনে হয় একটু বড় বুদ্ধিজীবীদের সাথে একটু আমি কোনো বুদ্ধিজীবী না, আমি কোনো বুদ্ধিজীবীও না। হ্যাঁ, ফলে বড় বুদ্ধিজীবী সবাই যে আসলে দুই পায়ে হাত, না তবে আমি বলি মেঘ মোল্লার বসু যে আপনি একজন চিন্তক, মানে আমি পার্সোনাল মূল্যায়ন শোনার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, পার্সোনাল মূল্যায়ন করি নাই, আপনি তো মাঝখান দিয়ে কথা বলা শুরু করলেন, আমি তো আপনার কথা মাঝখান দিয়ে কথা বলি নাই। মানে কথাটা খুব সিম্পল, কথাটা হচ্ছে যে আপনি যখন ফরাদ মাজারের ক্রিটিক করেন, যখন আপনি হচ্ছে সলিমুল্লাহ খানের ক্রিটিক করেন, তাহলে আমি আপনার ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি সেই ল্যাঙ্গুয়েজের থেকে আরো অনেক বেশি অ্যারোগেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। সো এখানে ডাবল স্ট্যান্ডার্ড গুলো করার দরকার নাই ভাই। আমি আপনাকে সম্মান করি, আপনাকে সম্মান করে কথাবার্তাগুলো বলতেছি। অনেক ক্ষেত্রে যেহেতু মতের প্রচন্ড ডিফারেন্স, আপনার কাছে যদি ডিসরেসপেক্টফুল লাগে আমি হাম্বলি সরি বলে নিতেছি। আচ্ছা, আলোচনাটা হইতেছে খুব সিম্পল করে বলতে চাইলে যে এখানে আপনার একটা অ্যাসিমেট্রি আছে। ধরেন বামপন্থী প্রচুর লোকজন পরবর্তীতে নানান রকম অন্য পলিটিক্সে যায় শাইন করছে, তারা বড় বড় ইনফ্লুয়েন্সার হচ্ছে, নানান কিছু। সে যে সমস্ত শব্দ চয়ন করতেছে সহ-আলোচক হিসেবে, সে আমার অনেক জুনিয়র, সেটাও আমি বলতেছি না। সে ধরেন জাতির পিতা লেভেলের সিনিয়র, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু তার যে অ্যারোগেন্স সেটা পাবলিক দেখতেছে, এবং সে একটা অন্য প্রায় এক বছর আগের সে আরেকটা উদাহরণটাই না আনলো। যেহেতু আমি ধরেন এখানে অ্যারোগেন্সি শো করছি, এই জন্য এখন আমার সাথে অ্যারোগেন্সি শো করা যায় যাচ্ছে, তাই না? ফলে এই যে ধরেন এই যে স্টুপিডিটি গুলো, এখন আমি এই যে স্টুপিডিটি গুলো এগুলো চর্চা করার সুযোগ আপনি বামপন্থীদের দিবেন, তারপরে তারা নাচবে, হ্যাঁ গণতন্ত্র বলে, আর দেশে খুব গণতন্ত্র হবে। শুনেন, বাংলাদেশে বামপন্থীদের এই যে সফিস্টিকেসি, নিজেকে সুপ্রিমেসি মনে করা এবং টলারেন্সের সবচেয়ে বড় ক্ষতি শুধু না, তারা ডায়লগের কালচারই রাখেন কোথাও। এখানে যাবে ডায়লগ করবেন, সে প্রথমে আপনাকে বিশ্বাস করবে। আপনি ৭১-এর ব্যাপারে আপনার পয়েন্টে আসতেছি, আপনি ৭১ ধরেন ৭১-এর পরে আমি ৭১-এর ব্যাপারে কোনো ইমোশন নাই, আমার কোনো ইমোশন নাই। আমি বাঙালি জাতীয়তাবাদ, রবীন্দ্রনাথ, অসাম্প্রদায়িকতা কোনো কিছু পছন্দ করি না। আপনি মানে মেরে ফেলবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি মেরে ফেলবেন আমাকে বাংলাদেশে, এটা আপনার প্রশ্ন। কিন্তু তা না, তারা ৭১-এর ব্যাপারে একটা মৌলবাদী জঙ্গি পজিশন নিবেই, এবং তারা কোনোদিন ৭১-এর যে ভারতীয় বয়ান সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই পুরা রিজিম ধরে ভারত যে এটাকে উদযাপন করছে সবসময় তাদের যুদ্ধ বইলা, ভারত পাকিস্তান যুদ্ধ বইলা, তারা কখনো বাংলাদেশের এত বড় ইন্টেলেকচুয়ালিটি করে তারা কখনো বাংলাদেশ এই জায়গা থেকে আমি মেঘ মোল্লারকে জানতে চাই, খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আসছেন আপনি। করে নাই, ফলে তারা সবসময় গণবিরোধী কাজ করছে। তারা যেটা করছে, তারা সবসময় পুঁজিবাদ বিরোধিতার নামে যেটা করছে, পুঁজির পক্ষে অবস্থান নিয়েছে, তারা সবসময় ইসলামিস্টের পক্ষে অবস্থান নিয়েছে, তারা সবসময় গণবিরোধী অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার ট্রেনে যাইতে হবে ভাই, আমি এখন ঠিক আছে, আপনি যান, তাহলে আপনি যান। রনি, আপনাকে অনেক ধন্যবাদ। রনি এই বক্তব্য বলছে মেঘ মোল্লারের টাইম নাই, মেঘ মোল্লারকে 2 মিনিট আমি টাইম, মানে হয়তো মেঘ মোল্লার যতক্ষণ পাবেন মেঘ মোল্লার একটু বলেন। মেঘ মোল্লার দুটো জায়গায় যে আসলে বামপন্থীদের জায়গায় সাথে ডায়লগই করা যায় না, এটা একটা। আর 2 নাম্বার কথা হচ্ছে যে একটা হচ্ছে যে বামপন্থীদের সঙ্গে ডায়লগই করা যায় না, আর 2 নাম্বার কথা হচ্ছে যে ৭১ নিয়ে ভারতের যে বয়ান, সেই বয়ানটা কোনোভাবে আপনারা এটা প্রতিবাদ করেছিলেন কিনা, বা আপনি? আচ্ছা, আমি একদম শর্ট করে উদাহরণ বলি। আমি মোদী যে ভারত থেকে বাংলাদেশ আগমন মুজিব বর্ষ উপলক্ষে তার বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে, মানে ঢাকা ছাত্রলীগের হাতে রক্তাক্ত হওয়া লোক। সো বেসিক ইনফরমেশন মানে একটু জাইনে কথা বলতে হবে সহ-আলোচকদের। দ্বিতীয়ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে গত বছর যখন এই গোটা আন্দোলন হচ্ছে, তার ঠিক 10 থেকে 15 দিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল ওয়াল টু ওয়াল চিকা মারছিলাম মাওলানা ভাসানী, যেখানে লেখা যে পিন্ডির জিনজির ছিন্ন করেছে দিল্লির গোলামি করার জন্য নয়। সো আমরা আমাদের জায়গা থেকে মুক্তিযুদ্ধের যে ভারতীয় বয়ান, সেই ভারতীয় বয়ানকে সবসময় চ্যালেঞ্জ করতেছি। এখন মেইন স্ট্রিম মিডিয়া কখন এটা দেখবে আর কখন এটা দেখবে না, সেটা তো ভাই আমাদের উপর নির্ভর করে না। আপনি যদি তখন আমার উপর ওই লেন্সটা ফেলতেন তাহলে দেখতে পাইতেন, তখন ফেলা হয় নাই, দেখা যায় নাই। আর একটা কথা বলা খুব ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে একজন লোক এতগুলা টলারেন্সের কথা বলে তার সমালোচকরা স্টুপিড বলে চলে গেল, এবং এটা এস্টাবলিশ করলো যে এই ঘটনার মধ্যে দিয়ে আমি অ্যারোগেন্ট এবং সে অ্যারোগেন্ট না। এবং আমি যখন তারে সরি বললাম, তারপরও সে আমারে গালাগালি করলো, এবং এর মধ্যে দিয়ে এস্টাবলিশ হলো যে বাংলাদেশে ডানপন্থীরা আসলে বামপন্থীদের অ্যারোগেন্সের কারণে হচ্ছে কোনো রকম কনভারসেশন করতে পারতেছে না। আমি আপনার দর্শককেই বলবো যে আপনার দর্শকই জাজ হোক এবং বলুক যে আজকে যে গোটা কনভারসেশন, এই কনভারসেশনে ইনটলারেন্সের জায়গা থেকে না। মেঘমোল্লার, আপনার কাছে কি মনে হয়, আপনি কি এই ডায়লগটা করার ব্যাপারে যথেষ্ট উৎসাহী বা যথেষ্ট পরিকল্পনা করতেছেন? এটা মানে আপনাদের মধ্যে পরিকল্পনা আছে কিনা? মানে আপনি আরেকটা লোক? অবশ্যই মানে আলোচনা সব সময় ওয়েল এক্সেপ্টেড। আমি তো এখনো এটা শেষ করে দৌড় দিয়ে আরেকটা টক শোতে যাব, যেখানে আমার শিবিরের একজন প্রতিনিধির সাথে বসতে হবে। আমাদের তো মানে আলোচনার জায়গায় আমরা সব সময় ওপেন। আমরা নিজেরাও বুঝতে চাই আমাদের যে বামপন্থা, সেটা যাতে এখানকার সাথে আরো ইন্ডিজিনাস করার জন্য কি করা যায়, 21শ শতাব্দীর সাথে আরো রেলেভেন্ট করার জন্য কি করা যায়, তার সবই আমি করতে আগ্রহী। কিন্তু এখানে বারবার করে মানে স্ক্রিপ্টটা ফ্লিপ করা হচ্ছে। ইনটলারেন্সের এই কন্ডিশন মোটেই লেফট লিবারালদের কারণে না, লেফট কনজারভেটিভ কারোর জন্য। মেঘমোল্লার অবশ্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু দর্শকদের জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই আরেকটা অনুষ্ঠানে যেতে পারেন, আমি দর্শকদের জানিয়ে রাখি আমরা এই আজকের অনুষ্ঠানেও শিবিরের কেন্দ্রীয় নেতাদের অনেকের সাথে যোগাযোগ করেছিলাম, তাদের কারো সঙ্গে তাদের কাউকে আমরা পাইনি, সেজন্য আপনারা আলোচনা শুনলেন। জনাব রেজাউল করিম রনি ছিলেন আমাদের সঙ্গে, জনাব মেঘমোল্লার